ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে সিটেটের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা একটি টপিক নিয়ে আসলাম, ম্যাথস পেডাগজি ইন ওয়ান শট হবে। অর্থাৎ আমাদের ইভিএস পেডাগজি কমপ্লিট হয়ে গিয়েছে, সিডিপি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আমাদের বেঙ্গলি পেডাগজি, ইংলিশ পেডাগজি সবগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে সিটেটের লাস্ট ক্লাস হবে এই সেশনের জন্য, জুলাই 2024 সেশনের জন্য আজকের ক্লাসটি হচ্ছে লাস্ট ক্লাস সিটেটের। এরপর থেকে আর সিটের ক্লাস হবে নেক্সট সেশনে, যখন সিটেটের অ্যাপ্লাই আসবে এরপর থেকে ক্লাস হবে। তো আজকের ক্লাসটি হচ্ছে এই সিটেটের লাস্ট ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাথস পেডাগজি নিয়ে আসলাম। যে বা যারা আপনারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে বলে দিই, এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম রেডি রিক্রুটমেন্টের ক্লাস চলছে, আপনি গিয়ে দেখতে পারেন। প্লেলিস্টে অনেকটি রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে দেবো, দেখে নেবেন আপনারা। আজকের ক্লাসে কী কী আমরা স্টাডি করব, কী কী পেডাগজি পয়েন্টস জানবো, এগুলি নিয়ে ফার্স্ট অফ অল দেখে তারপর আমরা একে একে ডিসকাশন উইথ এলাবোরেট এক্সপ্লেনেশনের সাথে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে করে আমরা শিখব। তো এই প্যাডাগজি থেকে আমাদের 15 মার্কস ম্যাথসের মধ্যে আসে এবং এই প্যাডাগজিগুলি ভালো করে বুঝে নিলে এনাফ হবে এক্সামে গিয়ে আপনার 15 মার্কসের জন্য, সিটেটের জন্য। অর্থাৎ সিটেটের জন্য কাজে আসবে অন্যান্য যে সেন্ট্রালসের এক্সামস রয়েছে, যেমন এনভিএসের এক্সাম, কেভিএসের এক্সাম, তারপরে ডিএসএসবি, অনেক এক্সামস রয়েছে, এগুলির এক্সামের মধ্যে এই ম্যাথস প্যাডাগজি আসে। ইভেন আপনি যদি একজন ডিএলএড অথবা বিএড এর ট্রেনিং হয়ে থাকেন তাহলেও এই ম্যাথস পেডাগজি একটি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের মধ্যে ম্যাথস পেডাগজি আসে। তো আমরা দেখব ম্যাথমেটিক্স পেডাগজি ইন ওয়ান শট। আজকে ক্লাসটি হবে, আজকের টপিকটি হচ্ছে কি কি আমরা আজকে আলোচনা করব তা ফার্স্ট অফ অল আমরা এক নজর দেখি, তারপরে আমাদের একে একে ক্লাস করব এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব। নাম্বার 1 আমরা দেখব অবজেক্টিভস অফ টিচিং ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে নেচার অফ ম্যাথমেটিক্স দেখব, মাইন্ড ম্যাপিং দেখব, কনসেপ্ট ম্যাপিং দেখব, সিমেট্রি, টেসিলেশন, জিওবোর্ড, অ্যাবাকাস, গ্রাফ পেপার, ডিনেস ব্লক, তারপরে পাই চার্ট, টেল শেপ অফ ম্যাথমেটিক্স, তারপরে জর্জ পল্লার প্রবলেম সলভিং মেথড দেখব, সাইন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং দেখব, তারপরে দ্য ভ্যান হেইলি থিওরি অফ জিওমেট্রিক্যাল থট দেখব। তারপরে আমরা কয়েকটি প্রপার্টিস রয়েছে, ল রয়েছে যেগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, ক্লোজার, কমুটেটিভ, তারপরে মাল্টিপ্লিকেটিভ, ইনভার্স প্রপার্টি রয়েছে। তারপরে আমরা ELPS মেথড দেখব, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখব কয়েকটি এরর্স রয়েছে, যেমন বাচ্চাদের কাছ থেকে হয়, যেগুলি 3টি রয়েছে, প্রসিডিউরাল এরর, কার্লেস এরর, কনসেপচুয়াল এরর। তারপরে দেখব আমরা কয়েকটি ফেজ রয়েছে, অবস্থা রয়েছে বাচ্চাদের ম্যাথস শেখার, এই ফেজগুলি দেখব। তারপরে রিগ্রুপিং কি, কম্পেনসেটিং কি। তারপরে আমরা দেখব নাম্বার সেন্সের মধ্যে কয়েকটি নাম্বার রয়েছে, যেমন কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। তারপরে এক্সামে কখনো এস্থেটিক নাম্বার আসে কিন্তু তা ম্যাথসের সাথে সম্পর্কযুক্ত নয়, তা আলোচনা করব। তারপরে নমিনালস নাম্বার অ্যান্ড হিন্দু আরবিক নাম্বার নিয়ে দেখব। তারপরে শেষ আমরা দেখব এগ্রিগেশন কি অ্যান্ড অগমেন্টেশন কি। শেষের পয়েন্টটি হচ্ছে নিপুণ ভারত 2021 এসেছিল। এই পয়েন্টগুলি আজকের ক্লাসের মধ্যে আলোচনা করা হবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। তো আজকে ফার্স্ট অফ অল আমরা দেখি কি হতে পারে অবজেক্টিভস অফ টিচিং ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের অবজেক্টিভ কি এক্সামের মধ্যে আসে, এগুলি একাডেমিক এক্সাম যেমন ডিএলএড অ্যান্ড বিএড, অন্যান্য ডিএলএড বিএড এন্ট্রান্স এক্সাম, অন্যান্য যে এক্সামস রয়েছে, একাডেমিক এক্সামস রয়েছে, এই এক্সামের মধ্যে অবজেক্টিভ থেকে এক্সামে আসে। তো ম্যাথস অর্থাৎ প্রাইমারি লেভেলে, প্রাইমারি বলতে আমরা জানি ক্লাস নার্সারি টু ক্লাস 5 অবধি পর্যন্ত, এই প্রাইমারি লেভেলের মধ্যে, অথবা বলতে পারেন প্রাইমারি লেভেল হচ্ছে ক্লাস 8 অবধি পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেওয়া হয়, RT অ্যাক্ট দিয়েছিল আমরা জানি সবাই। তো এই প্রাইমারি লেভেলের মধ্যে ম্যাথস পড়ানোর যে উদ্দেশ্য, অবজেক্টিভস কী রয়েছে তা আমরা জানবো। 4-5টি পয়েন্ট জানলেই চলবে। নাম্বার 1 হচ্ছে যে চাইল্ড যে বা যারা রয়েছে তাদের, শিশুদের অর্থাৎ স্টুডেন্টসদের থটকে, চিন্তাকে গণিতীকরণ করে তোলা, অর্থাৎ থট প্রসেসকে ম্যাথমেটাইজেশন করা, অর্থাৎ বাচ্চাদের থটকে গণিতীকরণ করে তোলা। নাম্বার 1 অবজেক্টিভস হচ্ছে ম্যাথস পড়ানোর অবজেক্টিভ উদ্দেশ্য রয়েছে। নাম্বার 2 হচ্ছে যে বাচ্চাদের লাইফের সাথে ম্যাথসকে পার্ট হিসাবে তুলে ধরা, অর্থাৎ লাইফের একটি পার্ট করে বাচ্চাদের এক্সপিরিয়েন্স সাথে যুক্ত করে তাদেরকে শিক্ষা দেওয়া, অর্থাৎ বাচ্চাদেরকে ম্যাথস যাতে বার্ডেন না বুঝে সে এনজয়মেন্টের সাথে পড়তে পারে, অর্থাৎ তার লাইফের সাথে অ্যাডজাস্ট করে তার প্র্যাকটিক্যাল লাইফের একটি পার্ট হিসাবে গড়ে তোলা। যদি আপনারা দেখেন অনেক ছাত্র রয়েছে ম্যাথসকে অনেক
টাফ সাবজেক্ট মনে করে এবং অনেক সময় কি বলে যে আমার দ্বারা ম্যাথস হবে না, এই জন্য এইভাবে বলে থাকে। কিন্তু যখনও আপনি একজন শিক্ষক হিসাবে প্রি প্ল্যান করে যখন আপনি পড়াবেন, যে বাচ্চাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে প্র্যাকটিক্যাল লাইফের পার্ট হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন, তখন ম্যাথস তার জন্য ইজি হয়ে যাবে। অর্থাৎ তাকে যখন আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিবেন। তো সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে যে শিশুদের মাইন্ডকে, থটকে, তার যে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট করা। একটি শিশুর মধ্যে লজিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট ম্যাথসের দ্বারা করা সম্ভব হবে। এবং আরেকটি উদ্দেশ্য যেমন আপনি বলতে পারেন, অনেকটা উদ্দেশ্য হতে পারে, আরও বলতে পারেন যেমন বেসিক স্ট্রাকচার শেখানো ম্যাথসের। যদি আমরা জানি টেল শেপ অফ ম্যাথমেটিক্স হচ্ছে যে একটির উপর আরেকটি কনসেপ্ট বিল্ড আপ করা। যখন আপনি বেসিক শেখাবেন তখন সে অগ্রগতি হতে পারবে, সামনের দিকে ম্যাথ শিখতে পারবে। তো আরেকটি আপনি বলতে পারেন যে বাচ্চাদের এনজয়মেন্ট করে করে ম্যাথ শেখানো, অর্থাৎ ম্যাথসকে তার এনজয়েবল করে শেখানো, এটা হচ্ছে ম্যাথসের উদ্দেশ্য। তো আমরা দেখলাম ম্যাথসের অবজেক্টিভস অফ টিচিং ম্যাথমেটিক্সের 4-5টি উদ্দেশ্য দেখলাম, এগুলি মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। তারপরে আমরা দেখবো নেচার অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের নেচার কি, 4-5টি পয়েন্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে ম্যাথস। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কংক্রিট, দুইটি শব্দ দেখেছিলাম আমরা যখন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়েছি, সিডিপি পড়েছি। সিডিপি অর্থাৎ এই প্যাডাগজিগুলি যে ম্যাথস প্যাডাগজির সঙ্গে ম্যাথ প্যাডাগজির জন্য যথেষ্ট, কিন্তু এর মধ্যে যেমন এনসিএফ রয়েছে, আমরা অলরেডি এনসিএফ পড়ে গিয়েছি। ইন্টিগ্রেটেড এডুকেশন রয়েছে, তা অলরেডি আমরা পড়ে নিয়েছি। তারপরে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, ব্লুমস ট্যাক্সনমি, এগুলি ম্যাথসের মধ্যেও আসে। আমি বলেছিলাম যে প্যাডাগজি সবার সমান হয়ে থাকে, এগুলি আপনারা ভালো করে দেখে নেবেন প্রিভিয়াস ক্লাসগুলিতে। তো নেচার অফ ম্যাথস কি, নেচার মিনস হচ্ছে নেচার অফ ম্যাথস হচ্ছে নাম্বার 1 আপনি বলতে পারেন লজিক্যাল ইন নেচার। ম্যাথস লজিক্যাল হয়ে থাকে, তর্কপূর্ণ হয়ে থাকে। সেকেন্ড বলতে পারেন ম্যাথস হচ্ছে আপনি বলতে পারেন কি যে অ্যাবস্ট্রাক্ট হবে, ম্যাথস কখনো কংক্রিট হবে না, অর্থাৎ ম্যাথসকে টাচ ফিল করে দেখা যায় না, তা হাইপোথেটিক হয়ে থাকে, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে, বিমূর্ত হয়ে থাকে। বিমূর্ত ইন নেচার বলতে পারেন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ইন নেচার বলতে পারেন। তারপরে হাইরার্কিক্যাল ইন নেচার বলতে পারেন, অর্থাৎ প্রধানক্রমিক গতি করে। অর্থাৎ ম্যাথস আপনি ফার্স্ট অফ অল বেসিক ক্লাসে গিয়ে, একটি এলিমেন্টারি ক্লাসে গিয়ে কখনো আপনি একটি শিশুকে কি পড়াবেন না, অ্যালগোরিদম পড়াবেন না, অথবা একটি শিশুকে আপনি প্রথমে গিয়েই জিওমেট্রি বা অন্যান্য যে টাফ চ্যাপ্টারগুলি রয়েছে তা আপনি পড়াবেন না। যখন আপনি একটি স্কুলে যাবেন, স্কুলে গিয়ে আপনি বেসিক থেকে শুরু করবেন, অর্থাৎ হাইরার্কিক্যাল ইন নেচার। হাইরার্কিক্যাল ইন নেচার ম্যাথস হচ্ছে হাইরার্কিক্যাল ইন নেচার, অর্থাৎ ম্যাথস আপনি বলতে পারেন যে ম্যাথস শুরু হয় গ্রেড টু গ্রেড, অর্থাৎ লোয়ার গ্রেড টু আপার গ্রেডের দিকে গতি করে। তারপরে বলতে পারেন ম্যাথস হাইরার্কিক্যাল ইন নেচার রয়েছে, তারপরে ম্যাথস লজিক্যাল ইন নেচার রয়েছে, অ্যাবস্ট্রাক্ট ইন নেচার রয়েছে। আরও বলতে পারেন ম্যাথস কখনো কংক্রিট হয় না, ম্যাথসের যে গতি রয়েছে তা লোয়ার গ্রেড টু আপার গ্রেড হয়ে থাকে। এগুলি নেচার 3-4টি পয়েন্ট জানলে হবে। নাম্বার 1 হচ্ছে ম্যাথস হচ্ছে হাইরার্কিক্যাল ইন নেচার, নাম্বার 2 হচ্ছে লজিক্যাল ইন নেচার, নাম্বার 2 আপনি অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। এই 3টি পয়েন্ট মনে রাখলেই চলবে। তারপরে পয়েন্ট হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং কি আমরা জানবো। মাইন্ড ম্যাপিং হচ্ছে যে মাইন্ড ম্যাপিংয়ের ফার্স্ট অফ অল জানি মাইন্ড ম্যাপিং কি। মাইন্ড ম্যাপিং হচ্ছে কোনো একটি বিশেষ বস্তু, বিশেষ কনসেপ্টকে সামনে রেখে যখন আমরা মাইন্ডের মধ্যে ব্রেইনস্টর্মিং করে, ব্রেইনস্টর্মিং দিয়েছিলেন এফ অসবর্ন, অর্থাৎ ব্রেইনস্টর্মিং করে মাইন্ডের যে আইডিয়া, যে আমরা এসেছে পার্টিকুলার যে আইডিয়া, ওই আইডিয়ার সাথে যে অন্যান্য ইনফরমেশন, অন্যান্য যে ইনফরমেশন বলতে পারেন, অন্যান্য যে আইডিয়া এসেছে, অন্যান্য যে কনসেপ্টগুলি এসেছে, এই কনসেপ্টগুলিকে একত্রিত করে শো আপ করা, অর্থাৎ রিলেশনশিপকে শো আপ করাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। আমরা বলে দিই মাইন্ড ম্যাপিংয়ের উদ্দেশ্য হতে পারে যে ব্রেইনস্টর্মিং করা, তারপরে হচ্ছে রিলেশনশিপ রয়েছে, যে মাইন্ড ম্যাপিং করার পর যে এক্সপ্লোর করার সুযোগ করে দেওয়া, এক্সপ্লোর করা। তারপরে রিলেশনশিপ রয়েছে, যে মাইন্ড ম্যাপিং করার পর যে মাইন্ড ম্যাপিং অনেকটা আইডিয়াস ইনফরমেশন রয়েছে একটি পার্টিকুলার ইনফরমেশনের সাথে সংযুক্ত করা, তা হচ্ছে মাইন্ড ম্যাপিং। অ্যান্ড মাইন্ড ম্যাপিংয়ের দ্বারা কী হয়, শিশুদের মাইন্ড ব্রেইনস্টর্মিং করে মাইন্ডকে প্রস্তুত করা হয় টিচিং দেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে মাইন্ড ম্যাপিং করে তাদেরকে একটি বিষয়বস্তুর সাথে সংযুক্ত করে তার মাইন্ডের সাথে সেট আপ করে দেওয়া হয়। তারপরে আমরা দেখব কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিং হচ্ছে কনসেপ্ট ম্যাপিং কিছু ভেরিয়াস হয়, মাইন্ড ম্যাপিং ভেরিয়াস হয় না, মনে রাখবেন। মাইন্ড ম্যাপিং শুধু একটি বস্তুর মধ্যে করা হয়, এবং কনসেপ্ট ম্যাপিং হচ্ছে বিভিন্ন কনসেপ্ট, দুইয়ের বেশি কনসেপ্ট, দুইয়ের বেশি ইনফরমেশন, তারপরে দুই থেকে বেশি আইডিয়াসকে কী করা হয়, এর আইডিয়াস ইনফরমেশন অ্যান্ড এই কনসেপ্টের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, এই রিলেশনশিপগুলিকে অর্থাৎ ভিজুয়ালি ডিসপ্লে করাকে বলা হয় কনসেপ্ট ম্যাপিং। অ্যান্ড কনসেপ্ট ম্যাপিং কখন এক্সামে আসে, যে কনসেপ্ট ম্যাপিং হচ্ছে
হাইরার্কিক্যাল। তারপরে কনসেপ্ট ম্যাপিংয়ের মধ্যে অনেকটা ভেরিয়েশন হয়ে থাকে। কনসেপ্ট ম্যাপিং শুধু যে কনসেপ্ট ম্যাপ তৈরি করবেন টিচার তা নয়, একজন শিশু কনসেপ্ট ম্যাপ তৈরি করতে পারে, টিচারও তৈরি করতে পারেন। তারপরে কনসেপ্ট ম্যাপিংয়ের আসল উদ্দেশ্য হচ্ছে প্রিভিয়াস নলেজের সাথে প্রেজেন্ট নলেজকে কানেক্ট করা। তারপরে কনসেপ্ট ম্যাপিংয়ের দ্বারা লার্নিংকে সাকসেসফুল করে তোলা হয়। এগুলি পয়েন্ট কনসেপ্ট ম্যাপিং থেকে মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। তারপরে আমরা দেখব সিমেট্রি, টেসিলেশন, জিওবোর্ড। সিমেট্রি কি? সিমেট্রি হচ্ছে আপনি বলতে পারেন সিমেট্রি, যেমন আমি যদি একটি ট্রায়াঙ্গেল এই জায়গায় দেখি, তার ট্রায়াঙ্গেলের মধ্যে বা কোনো একটি লেটার বলতে পারেন, কখনো এক্সামের মধ্যে আসে যে অ্যালফাবেটের মধ্যে লেটার এ টু জেড এর মধ্যে সিমেট্রি কোন কোন লেটারের মধ্যে ডাবল সিমেট্রি রয়েছে। তো সিমেট্রি কি? মনে করেন আপনি ও এই জায়গায় লিখলেন, ও একটি লেটার, এই জায়গায় যে মধ্যে দিয়ে যে আপনি যদি একটি লেটারকে সমানভাবে ভাগ করতে পারেন, অর্থাৎ ওই সমান টানকে বলা হয় সিমেট্রি। সিমেট্রি হচ্ছে আপনি বলতে পারেন সমতুল্যতা। অর্থাৎ কখনো এক্সামে আসে যে এ থেকে জেড এই লেটারগুলির মধ্যে কয়টি সিমেট্রি রয়েছে, অর্থাৎ এ থেকে জেড এই লেটারগুলির মধ্যে মাত্র 4টি লেটার রয়েছে যেগুলির মধ্যে ডবল সিমেট্রি রয়েছে। যেমন আপনি বলতে পারেন আই রয়েছে, তারপর ও রয়েছে, তারপরে এইচ রয়েছে, তারপরে এক্স রয়েছে। এই 4টি লেটারের মধ্যে ডাবল সিমেট্রি রয়েছে, অর্থাৎ দুই দিক থেকে তাদেরকে ভাগ করা যেতে পারে। তো সিমেট্রি আশা করি বুঝতে পারেন। সিমেট্রি হচ্ছে যে একটি যে কোনো একটি বিষয়বস্তু, ট্রায়াঙ্গেল হতে পারে, ম্যাথসের কোনো একটি শেপ হতে পারে, এই শেপকে সমানভাবে ভাগ করা হচ্ছে সিমেট্রি। এই সমানভাবে ভাগ করার সময় যে লাইন, যে রেখাটি, যে আমরা রেখাটি টেনে থাকি, তা হচ্ছে সিমেট্রি। তো এগুলি আপনারা ভালো করে মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে। যদি আপনাকে দিয়ে দেয় যে ট্রায়াঙ্গেলের মধ্যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে কয়টি সিমেট্রি রয়েছে, এই যে রেক্ট্যাঙ্গেল রয়েছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আপনারা যদি এইভাবে দুইটি কর্ণ তৈরি করতে পারেন, তারপরে হাফ দিয়ে দিতে পারেন, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের মধ্যে 4টি সিমেট্রি রয়েছে। এইভাবে বুঝবেন, ভালো করে মনে রাখবেন। তারপরে আমরা দেখব টেসিলেশন। টেসিলেশন কি? টেসিলেশন হচ্ছে যখন এক সেম শেপগুলি একত্রিত করে, অর্থাৎ সেম শেপ এগেইন অ্যান্ড এগেইন যখন আসে এবং এগুলির মধ্যে কোনো গ্যাপ থাকে না, তারপরে এগুলি ক্রমানুগতিকভাবে সাজানো হয়, এগুলিকে বলা হয় টেসিলেশন। যেমন আমি কয়েকটি অ্যাঙ্গেল দিয়ে যদি টেসিলেশন তৈরি করি, এইভাবে যদি আমি তৈরি করি, সেম এভাবে যদি আমি টেসিলেশন তৈরি করি, এইভাবে অনেকটা শেপ তৈরি করা যেতে পারে। অথবা আমি পাই দিয়ে যদি তৈরি করি, এইভাবে গোল করে করে তৈরি করি, তা হবে টেসিলেশন। যে কোনো আপনি টাইলস দিয়ে তৈরি করতে পারেন, তা হবে টেসিলেশন। এইভাবে টেসিলেশন হবে, অর্থাৎ এগুলি হচ্ছে টেসিলেশন। এইগুলিকে বলা হয় টেসিলেশন, অর্থাৎ কোনো গ্যাপ থাকবে না, তার ক্রমানুগতিকভাবে একই শেপ বারবার আসবে, এগুলিকে বলা হয় টেসিলেশন। টেসিলেশনের দ্বারা শিশুর শেপের ডেভেলপমেন্ট করা হয়। তারপরে টেসিলেশনের দ্বারা একটি শিশু প্লেওয়ে মেথড করে, এনজয়মেন্ট করে করে ম্যাথ শিখে, এবং অনেক সময় কি হয়, এই শেপগুলিকে তার পরিচয় করানো হয় টেসিলেশন এই মেথড ইউজ করে, এবং তার পেরিমিটার, সাইড, এগুলি বোঝানো হয় টেসিলেশন ইউজ করে। টেসিলেশন হচ্ছে ম্যাথসের যে শেপগুলি এগেইন অ্যান্ড এগেইন আসে এবং তার মধ্যে কোনো গ্যাপ হয় না, তার মধ্যে ওভারল্যাপ হয় না, এগুলি হচ্ছে টেসিলেশনের বৈশিষ্ট্য। তো তারপরে আমরা দেখব জিওবোর্ড। জিওবোর্ড কি? জিওবোর্ড হচ্ছে কখনো স্কোয়ার বোর্ডের মধ্যে তৈরি করা হয়, কখনো রেক্ট্যাঙ্গেলের মধ্যে তৈরি করা হয়। জিওবোর্ড হচ্ছে এইভাবে একটি কাঠ দিয়ে তৈরি করা যেতে পারে, যে কোনো বস্তু দিয়ে তৈরি করা যেতে পারে, তার মধ্যে কয়েকটি কিল হয়ে থাকে, অনেকটা কিল হয়ে থাকে। এই কিলের মধ্যে কি করা হয়, রাবার দিয়ে শেপ দেখানো হয়, অর্থাৎ একটি রাবার এইভাবে তৈরি করে শেপ দেখানো হয়। অর্থাৎ জিওবোর্ড হচ্ছে এমন একটি বোর্ড যে জায়গার মধ্যে কি করা হয়, রাবার দিয়ে বা যে কোনো একটি বস্তু দিয়ে, সুতা দিয়ে বলতে পারেন, কি করা হয়, শেপ। যদি আপনি এইভাবে এই খিল থেকে এই জায়গায়, তারপরে কি হবে, ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এইভাবে বাচ্চাদেরকে শেপ শেখানো হয়। এবং অনেক সময় যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ চিলড্রেন রয়েছে, অর্থাৎ যাদের আইসাইট দুর্বল রয়েছে, তাদেরকে টাচ ফিল করে শেপ এই জিওবোর্ড দিয়ে শেখানো হয়। তো বলতে পারেন জিওবোর্ড দিয়ে কি করা হয়, শেপগুলি, জিওমেট্রিক্যাল শেপগুলি শেখানো হয়। তারপর হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস আমরা সবাই জানি, এবং সবাই জানি সবথেকে ওল্ড মেথড হচ্ছে যে এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন শেখানোর মেথড হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস এইরকম রড হয়ে থাকে অনেকটা, আপনারা দেখেছেন, এর মধ্যে এইভাবে অনেকটা বডি হয়ে থাকে, অনেকটা বোতাম বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, প্লাস্টিকের হয়ে থাকে, কখনো রবারের হয়ে থাকে। এইভাবে একটি বোর্ডের মধ্যে গাঁথা হয়, এগুলিকে বলা হয় অ্যাবাকাস। এগুলি দিয়ে কি কি শেখানো যেতে পারে, এডিশন শেখানো যেতে পারে, অর্থাৎ একটি বাচ্চা এডিশন শিখতে পারে, ডিভিশন শিখতে পারে, মাল্টিপ্লিকেশন শিখতে পারে, সাবট্রাকশন শিখতে পারে। তারপরে মনে রাখবেন অ্যাবাকাস দিয়ে ফ্র্যাকশনও শেখানো যেতে পারে। তারপরে অ্যাবাকাস দিয়ে প্লেস ভ্যালু শেখানো যেতে পারে, ফেস ভ্যালু শেখানো যেতে পারে। প্লেস ভ্যালু কখনো হবে না, অর্থাৎ ফেস ভ্যালু আমরা সবাই জানি, ফেস ভ্যালু, ফ্লেস ভ্যালু কি, যে কোনো একটি লেটার আমি দেখলাম, মনে করেন 4 to 5 লিখলাম, এই জায়গার মধ্যে 2 হচ্ছে, 2 ফেস হচ্ছে 2,
আর যদি আপনি প্লেস ভ্যালু চলে যান তাহলে টুর সাথে যেহেতু শেষে এক ঘর আছে আপনি শূন্য যুক্ত করে নেবেন, 1 অর্থাৎ 10 ইন্টু করে নেবেন, তখন 20 হয়ে যাবে তার প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালু হচ্ছে 2। এগুলি আপনারা ম্যাথসের ক্লাস, এগুলি আমাদের পেডাগজির ক্লাস নয়, ম্যাথসের ক্লাস নিচ্ছি না এই সেশনে। নেক্সট সেশনের মধ্যে ম্যাথসের ক্লাস নেব ইনশাল্লাহ। নেক্সট 25-এর যে সেশন আসবে এই সেশনের মধ্যে প্রতিটি সাবজেক্ট একে একে ক্লিয়ার করব টপিক ওয়াইজ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে। তারপরে আমরা দেখব গ্রাফ পেপার এক্সামের মধ্যে অনেক সময় অনেকটা নাম দিয়ে চলে আসে। গ্রাফ পেপারকে কখনো এগ্রিড পেপারও বলা হয়, গ্রিড পেপারও বলা হয়। গ্রাফ পেপার দিয়ে ডেসিমেল মাল্টিপ্লিকেশন অর্থাৎ যে মাল্টিপ্লিকেশন শেখানো হয়, এডিশনও শেখানো হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে যে পয়েন্ট আলা যে রয়েছে ডেসিমেল মাল্টিপ্লিকেশন যেগুলি রয়েছে এগুলো শেখানো হয় গ্রাফ পেপার দিয়ে, মনে রাখবেন। তারপরে হচ্ছে ডেনিস ব্লক দিয়ে মনে রাখবেন এডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন সবগুলো শেখানো হয়, কিন্তু পার্টিকুলারলি প্লেস ভ্যালু, ফেস ভ্যালু অ্যান্ড ভলিউম ডেনিস ব্লক দিয়ে কী করা হয়, একক, দশক, শতক এগুলো শেখানো হয় ডেনিস ব্লক দিয়ে, মনে রাখবেন। তারপরে হচ্ছে পাই চার্ট দিয়ে কি শেখানো হয়, পাই চার্ট দিয়ে অর্থাৎ পার্ট অ্যান্ড হোলের সাথে সম্পর্ক দেখানো হয়। পার্ট অ্যান্ড হোল অর্থাৎ পাই চার্ট আমরা সবাই জানি এইভাবে পাই চার্ট হয়ে থাকে, অর্থাৎ ফ্র্যাকশনও শেখানো যেতে পারে। অর্থাৎ আপনি যদি কয়েকটি পার্ট করেন ফ্র্যাকশন শেখাতে পারেন, পার্ট, হোল এগুলি পাই চার্ট দিয়ে শেখানো হয়। তারপরে আমরা দেখব টেল শেপ অফ ম্যাথমেটিক্স। টেল শেপ অফ ম্যাথমেটিক্স হচ্ছে একটি টার্ম যার অর্থ হচ্ছে যে বিল্ড আপ দ্য কনসেপ্ট, মানে কনসেপ্ট বিল্ড আপ করা, একটি কনসেপ্টের উপরে আরেকটি কনসেপ্ট রেখে। অর্থাৎ আলটিমেট হচ্ছে যে যখন আপনি কোনো একটি ম্যাথ শেখাতে যাবেন তখন তাকে তার ফার্স্ট স্টেজের যে ম্যাথসটি রয়েছে তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে কনসেপচুয়াল। যখন সে ফার্স্ট স্টেজের ম্যাথস বুঝে যাবে তখন নেক্সট স্টেজে চলে যাবেন, তখন নেক্সট ম্যাথ বুঝতে পারবে। অর্থাৎ প্রথম কনসেপ্টের উপর বিল্ড আপ করবেন সেকেন্ড কনসেপ্ট। অর্থাৎ প্রথমে তাকে যখন শেখাতে যাবেন আপনি 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার শেখাবেন, তারপরে আস্তে আস্তে তাকে ফ্র্যাকশন শেখাবেন, জিওমেট্রি শেখাবেন, এইভাবে তার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। অর্থাৎ ম্যাথস হচ্ছে ইন্টার রিলেটেড, প্রত্যেকটি টপিক একটি আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি 4 ফান্ডামেন্টাল অপারেশন না জানেন, যোগ বিয়োগ পূরণ ভাগ না জানেন, তাহলে আপনি সামনের দিকে অঙ্ক করতে পারবেন না। তাই টেল শেপ অফ ম্যাথমেটিক্স বলা হয়। তারপর হচ্ছে জর্জ পোল্লার প্রবলেম সলভিং মেথড দিয়েছেন। তার পূর্বে আমরা জানবো জর্জ পোল্লা দিয়েছিলেন ব্রড এইম অ্যান্ড ন্যারো এইম, এই দুইটি দিয়েছিলেন। যে এলিমেন্টারি স্কুলের মধ্যে ম্যাথস পড়ানোর দুইটা উদ্দেশ্য রয়েছে, দুইটি এইম রয়েছে অ্যাকর্ডিং টু জর্জ পোল্লা। উনি বলেছেন ব্রড এইম রয়েছে এবং ন্যারো এইম রয়েছে। ন্যারো এইম ওনার মধ্যে দুইটি বৈশিষ্ট্য আমরা জানবো, দুইটি বৈশিষ্ট্য জানলেই চলবে, আর ব্রড এইমের মধ্যে বাকি সব বৈশিষ্ট্য চলে আসবে। অর্থাৎ ফার্স্ট ন্যারো এইমের মধ্যে, অর্থাৎ জর্জ পোল্লার মতে ন্যারো এইম হচ্ছে ম্যাথমেটিক্স এলিমেন্টারি স্কুলে পড়ানোর। ন্যারো এইমস হচ্ছে বলতে পারেন লোয়ার লেভেল অফ থিঙ্কিং বলতে পারেন। ন্যারো এইমস হচ্ছে যে একটি শিশুর, একটি চাইল্ডের একজন অ্যাডাল্ট এমপ্লয় হবেন, যে তাকে কি করবেন, গাইড করবেন, ইকোনমিক্যালি, সোশিয়ালি সব দিক থেকে তাকে গাইড করে তাকে অগ্রসর হতে সাহায্য করবেন। অ্যান্ড সেকেন্ড আরেকটি বৈশিষ্ট্য উনি বলেছেন যে নিউমারিক্যাল অপারেশন শিশুদেরকে শেখানো হবে। যেমন নিউমারিক্যাল অপারেশন কী কী হতে পারে, এক্সামে আসে। জর্জ পোল্লার মতে ন্যারো এইমের মধ্যে নিউমারিক্যাল অপারেশন কী বলেছেন, এগুলি এক্সামের মধ্যে আসে, প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপারে এসেছে। অর্থাৎ নিউমারিক্যাল অপারেশন হতে পারে, মেজারমেন্ট হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, পার্সেন্টেজ হতে পারে। এই তিনটি মনে রাখবেন। মানে narrow aim of mathematics teaching in elementary classes according to জর্জ পোল্লা। তারপর উনি জর্জ পোল্লা প্রবলেম সলভিং মেথড দিয়েছেন। অর্থাৎ উনি পোল্লিয়া কি দিয়েছেন, প্রবলেম সলভিং মেথড, কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন তিনি একটি মডেল দিয়েছিলেন। এই মডেলটি এক্সামের মধ্যে আসে, কখনো স্টেজেসগুলি দিয়ে দেয় সিকুয়েন্ট করার জন্য, কখনো অ্যারেঞ্জ করার জন্য, এইভাবে দিয়ে দেয়। তো আপনাকে জানতে হবে কি দিয়েছেন। ফার্স্ট অফ অল উনি বলেছেন যে আপনি যখন একটি প্রবলেম সলভ করতে যাবেন তো আপনাকে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম জানতে হবে, বুঝতে হবে প্রবলেম কি, কোন জায়গায় প্রবলেম রয়েছে। অর্থাৎ ফার্স্ট অফ অল জর্জ পোল্লিয়ার মতে যে প্রবলেম সলভিং হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সেকেন্ড হচ্ছে মেক এ প্ল্যান অথবা ডিভাইস এ প্ল্যান, একটি প্ল্যান তৈরি করবেন। তার হচ্ছে ক্যারি আউট দ্য প্ল্যানটিকে নিয়ে যাবেন অর্থাৎ ইমপ্লিমেন্ট করবেন। অ্যান্ড ফোর্থ হচ্ছে লুক ব্যাক অ্যাট দ্য সলিউশন, অর্থাৎ রেজাল্ট কী হয়েছে তা দেখবেন এবং তাকে জাজ করবেন, যদি না হয় তো সেম আবার ইমপ্লিমেন্ট করবেন মডেল। তারপরে আমরা দেখব সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং। সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং এক্সামের মধ্যে প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপারে এসেছে, দেখবেন আপনারা। ইউনিক একটি মেথড যা ফ্রান্সিস বেকন দিয়েছিলেন। উনি এই সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং দিয়েছিলেন। এই সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিংয়ের মধ্যে 6টি স্টেজ উনি বর্ণনা করেছিলেন। নাম্বার 1 হচ্ছেন উনি বলেছেন যে আইডেন্টিফাই দ্য প্রবলেম, অর্থাৎ প্রবলেমকে তুমি জানো।
অথবা অ্যাওয়ার দ্য প্রবলেম, প্রবলেম সম্পর্কে সচেতন হও। কখনো এক্সামের মধ্যে অ্যাওয়ার দ্য প্রবলেম এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে, অর্থাৎ প্রবলেমকে জানা। আলটিমেট করা হচ্ছে নাম্বার 1 স্টেজ হচ্ছে প্রবলেম জানা। নাম্বার 2 হচ্ছে যে আপনি যখন প্রবলেম জানলেন তখন কালেক্ট দ্য ইনফরমেশন অথবা রিসার্চ, খুঁজে খুঁজে কী করো, ইনফরমেশনগুলি এই প্রবলেম সম্পর্কে কালেক্ট করো, সংগ্রহ করো। থার্ড হচ্ছে উনি বলেছেন কোয়েশ্চনিং ফ্রম হাইপোথেসিস, অর্থাৎ কোয়েশ্চনিং করো, প্রশ্ন করো, হাইপোথেসিস অর্থাৎ হাইপোথেটিক্যালি কোয়েশ্চন করো। তারপরে উনি বলেছেন যে এক্সপেরিমেন্ট করো, অর্থাৎ তা পরীক্ষা করে দেখো। তারপরে উনি বলেছেন অ্যানালাইজ করো। ফিফথ অ্যান্ড উনি সিক্সথ স্টেজেস দিয়েছেন যে তুমি রেজাল্ট যা হয়েছে রেজাল্টকে পরীক্ষা করো, তার রেজাল্টকে লুক ব্যাক করো। তো এই হচ্ছে সায়েন্টিফিক মেথড অফ প্রবলেম সলভিং। তারপরে আমরা দেখব দ্য বেন হেইলি থিওরি অফ জিওমেট্রিক্যাল থট, অর্থাৎ বেন হেইলি বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি জিওমেট্রিক্যাল থট দিয়েছেন। আপনারা জানেন জিওমেট্রিক্যাল থিঙ্কিংয়ের উপরে উনি 5টি স্টেজ দিয়েছেন, এগুলি আমরা বোঝার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে লেভেল 0, অর্থাৎ লেভেল 0-এর মধ্যে উনি দিয়েছেন ভিজুয়ালাইজেশন, অর্থাৎ একটি শিশু জিওমেট্রিক্যাল শেপ যখন শিখতে শুরু করবে, যখন সে কী করবে, দেখে দেখে শেপগুলি চিনবে, অর্থাৎ জিওমেট্রিক্যাল শেপ, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, এগুলি সে যখন জানবে, রম্বস জানবে, তারপরে ট্রাপিজিয়াম জানবে, তখন কি সে শেপ দেখে দেখে জানবে যে এগুলি হচ্ছে রম্বস, এই হচ্ছে ট্রাপিজিয়াম, তা হচ্ছে বর্গ, এই হচ্ছে রেক্টেঙ্গেল। তখন এই স্টেজকে, এই লেভেলকে উনি বলেছেন যে ভিজুয়ালাইজেশন লেভেল। তো এক্সামের মধ্যে কীভাবে আসে, এক্সামের মধ্যে আসে একটি শিশু কী করে, সে দেখে দেখে শেপগুলি চিনে। তো এই কোন স্টেজে অ্যাকর্ডিং টু বেন হেইলি তা হবে 0 লেভেল, অর্থাৎ ভিজুয়ালাইজেশন স্টেজ বলতে পারেন। তো তারপর হচ্ছে লেভেল 1, লেভেল 1 হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইজ আপনারা জানেন বিশ্লেষণ করা। শিশু কি বিশ্লেষণ করে, শিশু বিশ্লেষণ করে, কি বিশ্লেষণ করে, ও যে জিওমেট্রিক্যাল শেপগুলি শিখেছে, জেনেছে, ওই জিওমেট্রিক্যাল শেপগুলির প্রপার্টি অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে, বৈশিষ্ট্যগুলি জানে, ক্লাসিফাই করে, অর্থাৎ এইগুলি এইরকম ট্রায়াঙ্গেল হয়ে তা হবে রেক্টেঙ্গেলের মধ্যে পড়বে, পলিগনের মধ্যে পড়বে, হেক্সাগনের মধ্যে পড়বে, অক্টাগনের মধ্যে পড়বে, এগুলি সে কী করে হেপ্টাগনের মধ্যে পড়বে, এগুলি সে ক্লাসিফাই করে। তো এক্সামের মধ্যে আসে কোন স্টেজের মধ্যে ক্লাসিফাই করা হয়, অর্থাৎ লেভেল 1-এর মধ্যে অ্যানালাইসিসের মধ্যে ক্লাসিফাই করা হয়। তারপর হচ্ছে লেভেল 2, আপনার এই ইনফর্মাল ডিডাকশন বলতে পারেন, অ্যাবস্ট্রাক্টনেস বলতে পারেন, অথবা কখনো এক্সামে আসতে পারে অ্যাবস্ট্রাক্টনেসও আসতে পারে, অথবা ইনফর্মাল ডিডাকশন আসতে পারে। তো ইনফর্মাল ডিডাকশন এই স্টেজে যাওয়ার পরে একটি শিশু রিলেশনশিপ খোঁজে, অর্থাৎ যেমন রেক্টেঙ্গেলে রয়েছে অপোজিট সাইডগুলি সমান, তারপরে স্কোয়ারে রয়েছে সবগুলি সাইড সমান, তখন স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গেলের মধ্যে রিলেশনশিপ খুঁজবে, কোন কোন দিক থেকে রিলেশন হতে পারে, সম্পর্ক হতে পারে, এগুলি খুঁজবে, এবং তার মধ্যে লজিক্যাল থিঙ্কিং চলে আসবে। তারপরে দেখবেন লেভেল 3, এই তিনটি লেভেল পর্যন্ত এক্সামে আসে, 4টি আসে না, তারপরে আমরা বোঝার চেষ্টা করব। লেভেল 3 হচ্ছে ডিডাকশন। ডিডাকশন হচ্ছে তখন সে কী করবে, থিওরি ইউজ করে সে প্রুভ করবে, প্রশ্নগুলির আনসারিং প্রুভ করতে যখন যাবে, অর্থাৎ এক্সামে যদি আসে যে একটি শিশু কী করলো, সে একটি জিওমেট্রিক্যাল শেপ কী করে থিওরম ইউজ করে প্রুভ করলো, তখন সে কোন লেভেলের মধ্যে আসবে, অর্থাৎ ডিডাকশনের মধ্যে আসে, অর্থাৎ ডিডাকটিভ থট তার মধ্যে চলে এসেছে। তারপরে দেখবেন লেভেল 4-এর মধ্যে রিগর মিনস হচ্ছে তার ওই যে থিওরমগুলি ইউজ করেছে এবং তার যে প্রুভ করেছে, এই প্রুভের মধ্যে যখন সে অ্যানালাইজ করবে, সম্পর্ক স্থাপন করবে, সে কী করবে, সে প্রথমে রেক্টেঙ্গেল প্রুভ করবে, তারপরে রেক্টেঙ্গেলের মান নির্ণয় করবে, তারপরে স্কোয়ারের মান নির্ণয় করবে, তার মধ্যে থেকে সে কী করবে, তার মধ্যে রিলেশনশিপ খুঁজবে, অর্থাৎ থিওরমের মধ্যে রিলেশনশিপ খুঁজবে, প্রুভের মধ্যে রিলেশনশিপ খুঁজবে, তখন তাকে বলবেন রিগর 4 স্টেজের মধ্যে এই শিশুটি রয়েছে। তো এগুলি আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা এগুলি একটি বোঝার চেষ্টা করব। এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি এসেছে, আর এগুলির মধ্যে বাচ্চাদের বেশি বা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের বেশি কনফিউজ হয় এবং ভুল হয়ে থাকে। এই জন্য আমরা এই সাইড রেজ করে নেই, মুছে নেই। তো এই জায়গার মধ্যে আমরা এগুলি বোঝার চেষ্টা করব। নাম্বার 1 আমরা দেখব যে কিছু লস রয়েছে এক্সামের মধ্যে, কখনো ল দিয়ে আসে, প্রপার্টি দিয়েও আসে, লস দিয়েও আসে, মনে রাখবেন। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি কখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলবেন, যখন একটি শিশু কি করে, অ্যাসোসিয়েট করে শিখে। অ্যাসোসিয়েট মিনস কি, সংযুক্ত করে শিখে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, একটি শিশু কি করলো, এ প্লাস মনে করেন সে বি প্লাস সি এইভাবে লিখলো, তখন এই জায়গার মধ্যে আমি যদি বলি এ প্লাস বি প্লাস সি, মনে করেন 3টি ন্যাচারাল নাম্বার, এক্সামের মধ্যে কখনো এইভাবে ন্যাচারাল নাম্বার দিয়ে আসতে পারে, এ বি সি 3টি ন্যাচারাল নাম্বার, মনে করেন এ বি সি 3টি ন্যাচারাল নাম্বার, এই এ প্লাস বি প্লাস সি
এই জায়গার মধ্যে যখন সে কি করলো, অ্যাসোসিয়েট করলো, কি অ্যাসোসিয়েট করলো, তখন সে এ বি কে একত্রিত করে নিল। অর্থাৎ এ বি যদি করে নেয় এবং প্লাস সি করে নেয়, তার আনসার সমান হবে, ভুল হবে না। অর্থাৎ এইরকম যখন এক্সামের মধ্যে আসবে তখন নাম্বার দিয়ে আসতে পারে, তখন আপনি বলবেন এই যে আইডিয়া সে ইউজ করেছে, এই যে প্রসেসটা ইউজ করেছে তা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা অ্যাসোসিয়েটিভ ল। আশা করি আপনারা বুঝেছেন। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তা আপনি বলতে পারেন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশনের করতে মাল্টিপ্লিকেশনের মধ্যে ইউজ হতে পারে, এডিশনের মধ্যে ইউজ হতে পারে, সাবস্ট্রাকশনের মধ্যেও ইউজ হতে পারে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ল। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ল কি হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ল হচ্ছে যখন একটি শিশু কি করে, ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ ভাগ করতে জানে। কিভাবে ভাগ করে? যে সে ন্যাচারাল নাম্বারগুলিকে একত্রিত না করে ভাগ করতে জানে। যেমন আমি যদি বলি এ ইন্টু, আমি যদি প্লাস দিয়েও বলতে পারি, এ ইন্টু বলতে পারেন কি করেছে, এ ইন্টুর ক্ষেত্রে বেশিরভাগ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ হয় ডিস্ট্রিবিউটিভটা, এ ইন্টু এ প্লাস বি মনে করেন। তখন এই জায়গার মধ্যে সে কী করলো, এ কে এর সাথে এই জায়গায় এ প্লাস বি না দিয়ে বি প্লাস সি দিই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এ ইন্টু বি প্লাস সি, তখন সে কী করবে, তাকে ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ এ কে ভাগ দিবে। কীভাবে? ওদের প্রতিটির সাথে সে সংযুক্ত করবে। যেমন এ ইন্টু বি অর্থাৎ এ বি প্লাস এ সি হবে। যখন এইভাবে এক্সামে আসবে অথবা এইভাবে একটি শিশু পদ্ধতি ইউজ করে ম্যাথস সমাধান করতে পারবে বা এইভাবে সে ইউজ করার ক্যাপাসিটি তার মধ্যে চলে আসবে, তখন আপনি বলবেন এই শিশুটির যে প্রসেসটি ইউজ করেছে তা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা ডিস্ট্রিবিউটিভ ল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ক্লোজার প্রপার্টি বা ক্লোজার ল হচ্ছে একদম ইজি। তা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিজার্স অ্যান্ড অলসো ইন্টিজার্স ফ্র্যাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হোল নম্বরের ক্ষেত্রে ইউজ করা হয়। অর্থাৎ যখন দুইটি হোল নম্বরকে যোগ করা হবে, যেমন 5 + 2 = 7, অর্থাৎ যখন দুইটি হোল নাম্বারকে যোগ করা অথবা মাল্টিপ্লিকেশন করবে অথবা মাইনাস করবে, সাবট্রাকশন করবে এবং তার আনসার সেম আবার হোল নাম্বার আসবে। অর্থাৎ তার সেট অফ গ্রুপ অফ নাম্বারকে সে যখন মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন করবে এবং শেষে তার আনসার আবারও হোল নাম্বার চলে আসবে, তখন এই ধরনের প্রসেসকে, এই ধরনের প্রপার্টিকে বলা হয় ক্লোজার প্রপার্টি বা এই ধরনের লকে বলা হয় ক্লোজার ল। মনে রাখবেন এক্সামে এই ধরনের কোয়েশন অনেকবার এসেছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে, এগুলির মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। তারপরে দেখবেন কমিউটেটিভ প্রপার্টি বা ল। কমিউটেটিভ শব্দটি আমরা দেখেছি কমিউনিটি, অথবা আমরা দেখেছি কি কমিউনিকেশন কি? আমরা কমিউনিকেশন কখন করে থাকি? যখন আমরা বোথ সাইড থেকে কথা বলি তখন কমিউনিকেশন হয়। অর্থাৎ আমাকে আস্কিং করলো, আমি তার আনসার দিলাম, অথবা আমি আস্কিং করলাম, সে আমাকে আনসার দিল, তা হচ্ছে কমিউনিকেশন, কথোপকথন বলা হয়। তো কমিউটেটিভ প্রপার্টি বলতে মনে রাখবেন, যাতে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। কমিউটেটিভ প্রপার্টি হচ্ছে দুইটি নাম্বারের মধ্যে যখন কমিউনিকেট করা হবে, দুইটি নাম্বারের মধ্যে যখন স্থানান্তর করা হবে, তার প্লেসগুলি পরিবর্তন করা হবে। যেমন আমি যদি দুইটি নাম্বার নেই, মনে করেন 5 ইন্টুর মধ্যে হতে পারে, এডিশনের মধ্যে হতে পারে, সাবসেকশনের মধ্যে হতে পারে, কোনো অসুবিধা নেই। যেমন আমি যদি 5 + 10 করি, তাহলে কি হবে, 5 + 10, এই জায়গার মধ্যে আমি 10 + 5ও করতে পারি। অর্থাৎ তার প্লেসমেন্ট চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 5 + 10 হলেও 15 হবে, আর 10 + 5 হলেও 15 হবে। অর্থাৎ তার প্লেসমেন্টটি আমি চেঞ্জ করলাম, তাকে বলা হয়, এই ধরনের প্রসেসকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি বা কমিউটেটিভ ল। আশা করি বুঝেছেন। তারপরে দেখবো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স প্রপার্টি, কখনো এক্সামে এগুলি আসে। তো মনে রাখবেন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল অথবা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স প্রপার্টি হচ্ছে যে যখন সবসময় মাল্টিপ্লিকেটিভ হচ্ছে কি, ইনভার্স বলতে আমরা কি বুঝি, ইনভার্স হচ্ছে মনে করেন 5 এর ইনভার্স কি হবে, 5 এর ইনভার্স হবে 1/5, অর্থাৎ প্রত্যেকটি নাম্বারের নিচে 1 হয়ে থাকে, তো ইনভার্স হচ্ছে 1/5। অর্থাৎ যখন আমরা একটি নাম্বারের সাথে ইনভার্স করে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, ইনটু করব, তখন তার আনসার সবসময় অলওয়েজ 1 হয়। মনে রাখবেন, যেমন আমি এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, যেমন 5 × 1/5 যদি আপনি করেন, ইকুয়াল টু হবে 5 কাটা যাবে এবং 1 আনসার হবে। আপনি সেম এভাবে বলতে পারেন 1/5 × 5, আনসার কি হবে, 5 কাটা হবে, আনসার 1 চলে আসবে। অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল বা প্রপার্টির মধ্যে কি হয়, সবসময় আনসার 1 হয়ে থাকে। এগুলি মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে।
এগুলি আশা করি বুঝেছেন যে আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি, প্রপার্টি বা ল, কখনো প্রপার্টি আসতে পারে, ল আসতে পারে, আপনাকে কনফিউজ ক্রিয়েট করবে, এই জন্য আমি ল পাশে দিয়ে দিয়েছি। তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি, ক্লোজার প্রপার্টি বা ল কি, কমিউটেটিভ প্রপার্টি বা ল কি হতে পারে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ল বা প্রপার্টি কি হতে পারে আমরা বুঝেছি। এখন দেখো আমরা ELPS মেথড অফ টিচিং ম্যাথমেটিক্স, ম্যাথস পড়ানির ELPS মেথড কি হতে পারে। এই মেথডটি এত ইম্পর্টেন্ট, কি হয় এক্সামের মধ্যে কখনো অনেকটা অপশন দিয়ে দেয় যে আপনাকে অ্যারেঞ্জ করার জন্য, বলে দেয় যে প্রথমে কোন সেন্টেন্সটি হবে, শেষে কোন সেন্টেন্সটি হবে, তারপর কোন সেন্টেন্সটি হবে, এইভাবে অ্যারেঞ্জ করার জন্য এক্সামে দিয়ে দেয়। তো এই মেথডটি যদি আপনার জানা থাকে তখন আপনি অ্যারেঞ্জ ইজিলি করতে পারবেন। এই মেথড কি, ELPS অর্থাৎ ই ফর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বলতে পারেন, ই ফর এঙ্গেজমেন্ট বলতে পারেন। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ ফার্স্ট আপনি কিভাবে টিচিং করবেন ম্যাথসকে, একটি শিশুকে এক্সপিরিয়েন্স, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে তার এক্সপিরিয়েন্স প্রদান করবেন অথবা তাকে এঙ্গেজ করবেন। তো আপনি যখন অপশন দিয়ে 4-5টি অপশন দিয়ে দেবে তখন আপনি দেখবেন কোন সেন্টেন্সের মধ্যে এইভাবে মিনিং দিচ্ছে যে শিশুটি এঙ্গেজ হচ্ছে বা শিশুটিকে এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে বা শিশুর এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আপনি এই সেন্টেন্সকে প্রথমে রাখবেন। সেকেন্ড হচ্ছে এল ফর ল্যাঙ্গুয়েজ, দেখবেন আপনি কমিউনিকেশনের মাঝ চলে আসছে, ম্যাথমেটিক কমিউনিকেশন চলে আসছে অথবা ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো হচ্ছে, তখন আপনি এল নিয়ে আসবেন। এল ফর এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজ, এল ফর ল্যাঙ্গুয়েজ, এল ফর ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনি দেখবেন পি ফর পিকচার, তারপরে দেখবেন থার্ড অপশন আসবে পিকচার, তখন আপনি থার্ড অপশনের মধ্যে পিকচার পি রাখবেন, অর্থাৎ পি ফর পিকচার। তারপর হচ্ছে এস ফর সিম্বল, তার সর্বশেষ হচ্ছে তাকে সিম্বল দিয়ে বোর্ডের মধ্যে লিখে তাদেরকে বোঝানো হবে। অর্থাৎ ম্যাথস কীভাবে একটি অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবেন, নাম্বার 1 এক্সপিরিয়েন্স অথবা এঙ্গেজমেন্ট যে শব্দের মধ্যে রয়েছে, এই যে সেন্টেন্সের মধ্যে রয়েছে মিনিংস রয়েছে, এই ধরনের সেন্টেন্সকে প্রথমে রাখবেন। সেকেন্ড আপনি ল্যাঙ্গুয়েজ, যে সেন্টেন্সের মধ্যে ল্যাঙ্গুয়েজ অথবা কমিউনিকেট দিয়ে বোঝানো হচ্ছে এই সেন্টেন্সকে রাখবেন। থার্ড হচ্ছে আপনি পিকচারওয়ালা সেন্টেন্সকে রাখবেন এবং ফোর্থ হচ্ছে আপনি সিম্বল, যে সেন্টেন্সের মধ্যে সিম্বলের কথা বলা হয়েছে তা ফোর্থের মধ্যে রাখবেন। এই হচ্ছে এক্সামের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করার আপনাকে প্রসেস শিখিয়ে দিলাম এবং এগুলি হচ্ছে এক ধরনের মেথড। ম্যাথস কীভাবে টিচিং করবেন, প্রথমে একটি শিশুকে এঙ্গেজ করবেন, এক্সপ্লোর করার তাকে সুযোগ দিবেন অথবা বলতে পারেন তাকে এক্সপিরিয়েন্স প্রদান করবেন, তারপরে তাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝাবেন, তারপরে তাকে পিকচার দিয়ে বোঝাবেন, তারপরে তাকে বোর্ডে লেখে সিম্বল দিয়ে বোঝাবেন। আশা করি এই মেথডটিও আপনারা বুঝেছেন। এখন আমরা দেখব কিছু ইরর্স রয়েছে যেগুলি বাচ্চাদের থেকে হয়ে থাকে। এই ইরর্সগুলি অনেকটা নাম দেওয়া হয়ে থাকে যে ইরর্সগুলি এক্সামের মধ্যে আসে। কিভাবে আসে আমরা দেখি। নাম্বার 1 হচ্ছে প্রসিডিউরাল ইরর, নাম্বার 2 হচ্ছে কেয়ারলেস ইরর, এর নাম্বার 3 হচ্ছে কনসেপচুয়াল ইরর। অর্থাৎ এই ইররগুলি আমরা জানি। প্রসিডিউরাল ইরর কি? প্রসিডিউরাল ইরর হচ্ছে যখন একটি শিশু ম্যাথস করবে, করার সময় সে কোনো ফর্মুলা থিওরম ইউজ করবে না, অর্থাৎ ফর্মুলা থিওরম ফলো না করে যে ভুল করে, অর্থাৎ একটি মনে করেন একটি ম্যাথস করতে যাচ্ছে, তখন শিশুটি কি a+b² সূত্র জানে না, ভুলে গিয়েছে, তখন সে সূত্র না ভুলে যাওয়ার ফলে অর্থাৎ সূত্রটি প্রপারলি না ইউজ করার ফলে যে ভুলটি হয়েছে তাকে বলা হয় প্রসিডিউরাল ইরর। এক্সামের মধ্যে আসতে পারে যে একটি শিশু ম্যাথস করতে গিয়ে সে কী করলো, ফর্মুলাটি সঠিকভাবে ইউজ করতে পারলো না, তখন তার এই ইররকে কী বলবেন, অ্যাকর্ডিং টু ম্যাথস পেডাগজির মধ্যে আপনি বলবেন প্রসিডিউরাল ইরর। তারপর হচ্ছে কেয়ারলেস ইরর। কেয়ারলেস ইরর হচ্ছে আপনি ভালো করে বুঝিয়েছেন, পড়িয়েছেন, শিশুটিও বুঝেছে, ভালো করে কনসেপ্ট হয়েছে, কিন্তু সে যখন পারফরমেন্স করতে গিয়েছে, অর্থাৎ যখন সে ইমপ্লিমেন্ট করতে গিয়েছে তখন সে কিন্তু পারেনি, অর্থাৎ তখন সে ভুল করেছে, অর্থাৎ এই ভুলকে বলা হয় কেয়ারলেস ইরর। অর্থাৎ শিশুটি বুঝেছে কিন্তু সে ভালো করে বুঝেনি, তখন ভালো করে মনোযোগ দেয়নি, কেয়ারলেস ছিল, এই জন্য তার ইরর হয়েছে, এই ইররকে বলা হয় কেয়ারলেস ইরর। তারপর হচ্ছে কনসেপচুয়াল ইরর। কনসেপচুয়াল ইরর হাইলি রিলেটেড টু টিচার। আপনারা জানেন বর্তমান টিচিং মেথড চলছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অর্থাৎ এক্সামের মধ্যে মনে রাখবেন আমার কথাগুলি, পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসে যে সিস্টেম চাইল্ডের জন্য, চাইল্ড সিস্টেমের জন্য নয়। অর্থাৎ একটি শিশু যদি না পারে তাহলে কি করবেন, সিস্টেমকে চেঞ্জ করবেন, টিচিং প্ল্যানকে চেঞ্জ করবেন, শিক্ষক ওনার শিক্ষকতার যে প্ল্যান রয়েছে তাকে চেঞ্জ করে শিশুটিকে বোঝাতেই হবে, পড়াবেন উনি, কিন্তু শিশুকে চেঞ্জ করবেন না। এই জন্য আমি বলি যে কনসেপচুয়াল ইরর ইজ হাইলি রিলেটেড টু টিচার, অর্থাৎ শিক্ষককে ভালো করে বোঝাতে হবে। যখন একটি শিশু বুঝতে পারে না, অর্থাৎ একটি কনসেপ্টকে বুঝে না বুঝে, অর্থাৎ কনসেপ্ট সে বুঝে না, শিক্ষক ভালো করে তাকে বোঝাতে পারেননি, যার ফলে যে ইরর হবে, যে ভুল হবে, এই ইররকে বলা হয় কনসেপচুয়াল ইরর। আবারও বলে দিচ্ছি ইররগুলি মনে রাখবেন। যখন একটি শিশু সে ফর্মুলা ইউজ
না করে অর্থাৎ উইদাউট ফর্মুলা দিয়ে অথবা ফর্মুলা ভুল ইউজ করে তার যে আনসার হবে তার যে ভুল হবে তাকে বলা হয় প্রসিডিউরাল এরর। আর যে আনসার তার কেয়ারলেসের কারণে হয় অর্থাৎ শিক্ষক ভালো করে বুঝিয়েছেন, বাকি ছাত্ররা বুঝিয়েছে, ক্লাসের অন্য ছাত্রগুলি বুঝিয়েছে, আনসারিং করতে পেরেছে, কিন্তু কয়েকটি ছাত্র রয়েছে তারা কি আনসারিং করতে পারেনি, অর্থাৎ তারা কেয়ারলেস ছিল, কেয়ার করেনি, মনোযোগ দেয়নি, অ্যাটেন্টিভ ছিল না, যার ফলে তাদের ভুল হয়েছে। তা এই ধরনের ভুলকে বলা হয় কেয়ারলেস এরর। অ্যান্ড থার্ড হয়েছে কনসেপচুয়াল এরর, অর্থাৎ শিক্ষক যখন পড়াচ্ছিলেন উনি যখন এক্সপ্লেন করছিলেন তখন উনি ভালো করে পড়াতে পারেননি, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়নি শিশুদের, যার ফলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবের ফলে যে ভুল হবে তা হবে কনসেপচুয়াল এরর। তারপর হচ্ছে কয়েকটি ফেজ রয়েছে, ফেজ মিন্স অবস্থা রয়েছে বা বলতে পারেন পদ উন্নতির স্তর রয়েছে। এই পদ উন্নতির স্তর যেমন ফার্স্ট হচ্ছে অপারেটিং ফেজ, এর পূর্বে আরেকটি এক্সামের মধ্যে আসে, আমি এই জায়গায় লিখিনি ইমার্জেন্ট ফেজ। ইমার্জেন্ট ফেজ হচ্ছে আপনারা জানেন ইমার্জেন্ট লিটারেসি বলে শব্দ রয়েছে, লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি, অর্থাৎ যখন একটি শিশু পড়া শুরু করে এই শুরুর যে সময়ে আরম্ভ করার যে পড়াগুলি পড়ে তাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি, অর্থাৎ শিশু সাহিত্যকে ইংলিশে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি। তো ইমার্জেন্ট ফেজ বলতে আপনারা বুঝতে পারছেন যখন একটি শিশু সে নাম্বার নিয়ে জ্ঞান অর্জন করতে শুরু করে, অর্থাৎ সে 1 2 3 4 এগুলি শিখতে যায়, লিখতে যায়, ওই সময়কে বলা হয়, একটি শিশুর ওই স্তরকে বলা হয়, ওই অবস্থাকে বলা হয় ইমার্জেন্ট ফেজ। তারপরে যখন অপারেটিং ফেজ, অপারেটিং বলতে আপনারা বুঝতে পারছেন যে 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার রয়েছে, এডিশন, ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এগুলিকে বলা হয় 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার। তো এই 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার যখন একটি ছাত্র বুঝবে, একটি শিশু করতে পারবে, যেমন ভাগ করতে জানে, পূরণ করতে জানে, যোগ করতে জানে, বিয়োগ করতে জানে, এই সিচুয়েশনকে, এই অবস্থাকে, এই তার যে পদোন্নত হয়েছে এই স্তরকে আপনি বলবেন, এই ফেজকে বলবেন অপারেটিং ফেজ, ভালো করে বুঝবেন। তারপর হচ্ছে কোয়ান্টিফাইং ফেজ। কোয়ান্টিফাইং ফেজ হচ্ছে কোয়ান্টিটি থেকে শব্দটি এসেছে, অর্থাৎ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। কোয়ান্টিটি কি, যখন আমরা কয়েকটি নাম্বার দিয়ে দেব একটি শিশুকে তখন সে কি করবে, যে সে জানে যে শেষের নাম্বারটি চেঞ্জ হবে না, অর্থাৎ সে আনসারিং করতে পারবে, তখন তাকে বলা হয় কোয়ান্টিফাইং ফেজ। যেমন আমি বলে দিই, যেমন একটি শিশু জানে 2 + 2 করলেও 4 হবে এবং 3 + 1 করলেও 4 হবে, এগুলি একটি শিশু জানে। তো এই ধরনের যখন একটি সিচুয়েশন চলে আসবে, যখন এই ধরনের আনসারিং করতে পারবে, আপনি বলবেন এই শিশুটির ফেজটি রয়েছে কোয়ান্টিফাইং ফেজ। তারপর হচ্ছে পার্সনিং ফেজ। পার্সনিং ফেজ কি, যখন একটি শিশুকে একটি নাম্বার দেওয়া হলো, মনে করেন একটি শিশুকে একটি নাম্বার দেওয়া হলো 152, তখন এই 152কে সে কী করবে, সে অথবা একটি শিশুকে কয়েকটি নাম্বার দেওয়া হলো, তাকে বলা হলো এই নাম্বারটি তুমি একটু এলাবোরেট করে বোঝাও, যোগ করে বোঝাও, তখন সে কি করতে পারতো, সে বলতে পারতো 100 + 52, সেইভাবে যোগ না করে সে কি করবে 100 + 50 + 2, এই যে পার্ট করে করে সে শিখেছে, এই ধরনের ফেজকে বলা হয় পার্সনিং ফেজ। আবারও বলে দিই, যদি কখনো শিক্ষক কয়েকটি মনে করেন তাকে নাম্বার দিয়ে দিলেন, সে কি করবে, সে মনে করেন তাকে দেওয়া হলো 42, তারপরে তাকে দেওয়া হলো 38, তারপরে দেওয়া হলো তাকে 5, বলা হলো এগুলি প্লাস করো বা তো এগুলি মাইনাস করো, যে কোনো কিছু বলা হলো, তখন সে কি করবে 40 প্লাস, এই প্রসেসকে আরেকটি নাম রয়েছে, আমরা পরবর্তী সময় দেখবো, 40 প্লাস, তারপরে সে কী করবে 40 প্লাস করলো 30, তারপরে সে কী করলো 8 প্লাস করলো, তারপরে 5 প্লাস করলো, তারপরে 2 প্লাস করলো, এইভাবে ইজিলি, অর্থাৎ একটি কমপ্লেক্স ম্যাথসকে সে ভাঙে যাতে ইজিলি কাজ করা যায়, ইজিলি ওয়ার্ক করা যায়, এই ইজি প্রসেস তৈরি করাকে বলা হয় পার্সনিং ফেজ। এই অবস্থাকে, এই প্রসেস যে সময় করতে পারবে একটি শিশু, এই পদোন্নত এই সময়কে, এই ফেজকে আপনারা বলবেন পার্সনিং ফেজ। তারপর হচ্ছে ফ্যাক্টরিং ফেজ। ফ্যাক্টরিং ফেজ বুঝতে পারছেন, ফ্যাক্টর করে যখন বুঝতে পারবে, অর্থাৎ একটি শিশু যখন একটি নাম্বারকে উৎপাদকে ভাঙে তারপরে সে ছোটো ছোটো করে এই নাম্বারগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করতে পারবে, ফ্যাক্টরিং করে করতে পারবে, তখন তাকে বলবেন এই ফেজকে, এই পদোন্নত এই অবস্থাকে বলবেন ফ্যাক্টরিং ফেজ। তারপরে আমরা দেখবো রিগ্রুপিং। এক্সামের মধ্যে অনেকের কনফিউশন ক্রিয়েট করে, রিগ্রুপিং আমরা জানি না অনেকে। তারপরে কম্পেনসেটিং কি তা দেখবো। রিগ্রুপিং হচ্ছে এডিশন অ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে, এডিশন অ্যান্ড সাবট্রাকশন অর্থাৎ যোগ অ্যান্ড বিয়োগের ক্ষেত্রে যখন একটি শিশু কি করে, মনে করেন আমি একটি এক্সাম্পল লিখি, 28 - 19, এই জায়গার মধ্যে যদি আমি বলি এই প্রশ্নটা মাইনাস করো, তখন
8 ছোট সংখ্যা, 9 হচ্ছে বড় সংখ্যা। তখন একটি শিশু কি করবে, 8 থেকে 9 মাইনাস করলে তার আনসারিং -1 চলে আসবে, অর্থাৎ হবে না। তখন সে এই জায়গা থেকে 1 নিতে হবে এই জায়গায়। ও যে 1 থেকে আমরা ওই জায়গায় নিয়ে 1 প্লাস করলাম, প্লাস করার পর হয়ে গেল 18। এই যে নেওয়া, এই নেওয়াকে বলা হয় গ্রুপিং, রিগ্রুপিং, অর্থাৎ এই নেওয়াকে বলা হয় রিগ্রুপিং প্রসেস। তখন কি করা হলো, এই জায়গার মধ্যে 1 থেকে গেল এবং এই জায়গার মধ্যে 18 হয়ে গেল। 18 থেকে 9 গেলে আমরা জানি 9 রয়েছে এবং 1 থেকে 1 গেলে 0 হয়, অর্থাৎ 0 আসে না, অর্থাৎ 9 আনসার হবে। তো এই যে প্রসেস, এই যে রিগ্রুপিং করা, তাকে বলা হয় রিগ্রুপিং করা। তারপর হচ্ছে কম্পেনসেটিং, এক্সামের মধ্যে এত ইম্পর্টেন্ট এগুলি আছে, আপনারা দেখবেন। আমি মনে করি এগুলি আর কোনো ক্লাসে আপনারা পাবেন না, কেননা এগুলি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সলভ করতে করতে তারপরে এগুলি পেয়েছি। আপনারা দেখবেন এগুলি কি কোনো প্যাডাগজির কোয়েশ্চনের মধ্যে আমি মনে করি এইভাবে কেউ উপস্থাপন করেনি। যে কোনো কেউ হোক, অনেক রয়েছেন, সচিন স্যার রয়েছেন, হিমাংশী ম্যাম রয়েছেন, আপনারা দেখবেন যে এগুলি ওনারা কি আলোচনা করেছেন বা ওনারা নোটস রয়েছে, দেখতে পারেন যে ওনারা আলোচনা করেছেন কি না। তা আমি আপনাদেরকে এক্সট্রা এগুলি দিয়ে দিচ্ছি, এগুলি মনে রাখবেন, এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে, এক্সামে গিয়ে আপনাদের কনফিউজ ক্রিয়েট করবে। কম্পেনসেটিং রয়েছে, যেমন কম্পেনসেটিং কি, কম্পেনসেটিং হচ্ছে একটি মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ কি, যখন বলা হয় একটি শিশুকে যে তুমি 42-র সাথে তো 58 প্লাস করো, তখন সে কি করে, ইজি করে নেয়, অর্থাৎ ইজিভাবে ম্যাচ করে নেয়। অর্থাৎ সে কি করে, সে বাদ দিয়ে দেয়, 42 থেকে 2 বাদ দিয়ে দেয়, 2 বাদ দিয়ে সে কি করে 40 নিয়ে নেয়, 58 থেকে সে 8 বাদ দিয়ে দেয়, 50 নিয়ে নেয়। অর্থাৎ 50 and 40 সে যখন প্লাস করবে 5 and 4 9 হয়ে যায়, সে 0 নিয়ে আসবে, অর্থাৎ 90 হয়ে গেল। তারপর সে কি করবে, আনসারিং করার পর তারপর সে যে বাদ দিয়ে দিয়েছিল তা এগুলি নিয়ে সে প্লাস করবে, অর্থাৎ 2 প্লাস করবে, 8 প্লাস করবে, অর্থাৎ 90-র সাথে 2 and 8 প্লাস করলে 100 হয়ে যায়। এইভাবে যে একটি শিশু করে, এই প্রসেসকে বলা হয় কম্পেনসেশন। অর্থাৎ কম্পেনসেশন কি, কম্পেনসেশন হচ্ছে একটি মেন্টাল ম্যাথস। অর্থাৎ যখন সে কি করবে, একটি ম্যাথস করতে যাবে, প্লাস মাইনাস এগুলি করতে যাবে, তখন সে মেন্টালি, অর্থাৎ সে অনেকটা বাদ দিয়ে দিবে, অনেকটা বাড়িয়ে দিবে। কখনো কি অনেক সময় হয় যে মনে করেন 48 দিয়ে দিল, তো সে শিশুটি কি করলো, শিশুটি 48 প্লাস মনে করেন 48 and 69, তো এই জায়গার মধ্যে সে বাড়িয়ে দিবে। কি বাড়িয়ে দিবে, সে এই জায়গার মধ্যে 50 নিয়ে নিল, 50 প্লাস সে করে নিল কি 69কে 70 ধরে নিল, এই 70 ধরাকে বলা হয় কম্পেনসেশন। এই 70 নিয়ে নিল, অর্থাৎ আমরা যদি দেখি 5 and 7 প্লাস করলে 12 হয়ে থাকে, 20 হয়ে গেল। তার মধ্যে থেকে সে 1 প্লাস করেছিল, 2 প্লাস করেছিল, সে 3 মাইনাস করে নিবে, অর্থাৎ হয়ে যাবে 117। এগুলি হচ্ছে, এই প্রসেসকে বলা হয় কম্পেনসেটিং, মনে রাখবেন, কম্পেনসেশন বা কম্পেনসেটিং। তারপরে আমরা দেখব নাম্বার সেন্স রয়েছে, অনেকটি এক্সামের মধ্যে আসে। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এস্থেটিক নাম্বার, এগুলি নাম্বার নয়, ম্যাথসের কোনো পয়েন্ট না, কিন্তু নিয়ে এসেছি, এক্সামের মধ্যে এসেছে, আপনাদেরকে কনফিউজ ক্রিয়েট করতে পারে। তারপরে হচ্ছে নমিনাল নাম্বার অ্যান্ড হিন্দু অ্যারাবিক নাম্বার। আমি 1 সেকেন্ড সময় নিচ্ছি। তো আমরা দেখি, কার্ডিনাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা যখন 1 2 3 4 1 2 সিকুয়েন্টালি যখন আমরা পড়ি 3 4 5 এইভাবে, এই নাম্বারগুলিকে বলা হয়, আমরা যে স্বাভাবিকভাবে ইউজ করি স্বাভাবিক সংখ্যা, এগুলি বলা হয় কার্ডিনাল নাম্বার, মনে রাখবেন। তারপর হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে যে নাম্বারগুলি, যারা এই শব্দ থেকে মনে রাখবেন, অর্ডিনাল, অর্থাৎ অর্ডার থেকে অর্ডিনাল এসেছে, যে নাম্বারটি আমরা অর্ডার করে থাকি। অর্থাৎ অর্ডার কি, যে 4th 3rd, আমাদের পজিশন বুঝিয়ে থাকি। অর্থাৎ পজিশন কি, একজন মানুষের প্লেসমেন্ট, পজিশন, যে মনে করেন এই ছেলেটি 3rd এসেছে, 4th এসেছে, 1st 2nd 3rd, এগুলি হচ্ছে এই অর্ডিনাল নাম্বার। বলতে পারেন 3rd ফ্লোর, 4th ফ্লোর বলতে পারেন। অনেক সময় অনেক কিছু এরকম ইউজ করা হয়, এগুলিকে বলা হয় পজিশন বোঝানোর জন্য, একটি বস্তুর পজিশন, একটি মানুষের পজিশন বোঝানোর জন্য ইউজ করা হয়, তখন এই নাম্বারকে বলা হয় অর্ডিনাল নাম্বার, মনে রাখবেন। তারপর হচ্ছে এস্থেটিক নাম্বার। এস্থেটিক নাম্বার কোনো নাম্বার নেই, এক্সামের মধ্যে ম্যাথসের মধ্যে কোনো বেজ নেই, এগুলি হচ্ছে নন্দানিক নাম্বার, অর্থাৎ সৌন্দর্যের জন্য, বিউটি, রিলেটেড টু বিউটি, আর্ট, এগুলির সাথে সম্পর্কযুক্ত, এগুলি এক্সামের মধ্যে আসে, এই জন্য এই পয়েন্টে মনে রাখবেন, এক্সামে সিলেক্ট করে আসবেন না, তখন আনসার রং হবে। এগুলি হচ্ছে রিলেটেড টু নন্দানিক নাম্বার বলা হয়, অথবা সৌন্দর্যের নাম্বার
অনেক সময় ইউজ করা হয়, এগুলি বিউটি সৌন্দর্যের জন্য ইউজ করা হয়, এগুলিকে বলা হয় এস্থেটিক নাম্বার। নমিনাল নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে, এক্সামের মধ্যে আসে। নমিনাল নাম্বার হচ্ছে যখন আমরা নমিনি জানি কোনো মানুষকে নির্দিষ্ট করে বোঝার জন্য অথবা কোনো বস্তুকে বোঝার জন্য আমরা ইউজ করে থাকি, এই নাম্বারকে বলা হয় নমিনাল নাম্বার। যেমন গাড়ির নাম্বার রয়েছে, তারপরে আমরা টি শার্টের মধ্যে নাম্বার দেখে থাকি, তারপরে কোনো টি শার্টের মধ্যে অনেকটা লেটার লেখা হয়, অনেক সময় দেখা যায় প্লেয়ারদের মধ্যে রয়েছে 96, 7, 8, 12, এগুলি হচ্ছে সব নমিনাল নাম্বার, মনে রাখবেন। তারপরে আমরা দেখব হিন্দু অ্যারাবিক নাম্বার। হিন্দু অ্যারাবিক নাম্বার হচ্ছে 10 নাম্বার সিস্টেম, 10 বেজ নাম্বার রয়েছে, যেগুলি 1 থেকে 0 অবধি পর্যন্ত। ফার্স্ট আমাদের ভারতবর্ষের মধ্যে 7 or 6 সেঞ্চুরিতে মানে আরম্ভ হয়েছিল হিন্দু অ্যারাবিক নাম্বার, আর এগুলি পরবর্তী সময়ে 1, 2, 3, 4, 9, 0 অবধি পর্যন্ত কনভার্ট হয়ে তৈরি হয়। প্রথমে হিন্দু অ্যারাবিক নাম্বারগুলি দিয়ে বেশিরভাগ ফ্র্যাকশন আকারে ছিল, অনেক সময় অনেক জেডের মতো ছিল 2, তারপরে এইভাবে অনেকটা নাম্বার ছিল যে হিন্দু অ্যারাবিক নাম্বারগুলি দেখে নেবেন। এবং হিন্দু অ্যারাবিক নাম্বার ইউরোপের মধ্যে আপনারা বলবেন অরিজিনেট করেছিলেন আল খোয়ারজিমি এবং আল খিন্দি বলে দুইজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, ওনারা এগুলি অরিজিনেট করেছিলেন। তারপরে আমরা দেখব অ্যাগ্রিগেশন অ্যান্ড অ্যাগমেন্টেশন। অ্যাগমেন্টেশন এক্সামে এসেছিল এবং ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবেন কি হতে পারে তা দেখি। অ্যাগ্রিগেশন হচ্ছে প্লাস করা। মনে করেন একটি এক্সাম্পল দিয়ে দিল যে একটি জুড়িতে 20টি আপেল রয়েছে, একটি জুড়িতে আরও 20টি আপেল রয়েছে, অর্থাৎ একত্রিত করা, গ্যাদার করা। এই 20টি কী হবে, 40টি হবে। এই প্লাস করাকে, এডিশন করাকে বলা হয় অ্যাগ্রিগেশন। আর অ্যাগমেন্টেশন হচ্ছে বৃদ্ধি করা, অর্থাৎ মনে করেন আপনাকে বলে দিয়ে দিল যে কালকে একটি জুড়ির আপেলের দাম ছিল 10 টাকা, আজকে হয়ে গেল 15 টাকা। এইভাবে যখন বৃদ্ধি হবে, অর্থাৎ লজিক্যালি বৃদ্ধি হবে, কোনো একটি যে ওর চেয়ে বৃদ্ধি হয়ে গিয়েছে, এই বৃদ্ধিকে বলা হয় অ্যাগমেন্টেশন, মনে রাখবেন। তারপর হচ্ছে নিপুণ ভারত, আমরা দেখব 2021-এ এসেছে, নিপুণ ভারত থেকে এক্সামে আসে। নিপুণের ফুল মিনিংও আসতে পারে, মানে অন্যান্য এক্সামে আসতে পারে, জেনারেল নলেজের একটি প্রশ্ন হতে পারে। নিপুণের ফুল মিনিং আমরা দেখে নিই কী হতে পারে। ন্যাশনাল, N ফর ন্যাশনাল, I ফর ইনিশিয়েটিভ, তারপরে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি, তারপরে হচ্ছে ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, আর এই জায়গায় নেই কিন্তু ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি নিপুণের ফুল ফর্ম হচ্ছে। ভারত তা শুরু হয়েছে 2021-এ। আপনারা জানেন যে FLN ট্রেনিং দেওয়া হয়, এই নিপুণ ভারত আসার পর থেকে FLN ট্রেনিং এসেছে, যে শিক্ষকদেরকে FLN ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে নিউমারেসি এই নিপুণ ভারত এস্টাবলিশ করা যায় ক্লাসরুমের মধ্যে, অর্থাৎ ক্লাস 1 to 8 অবধি 10 ইয়ার্স এইজের বিলো স্টুডেন্টকে FLN ট্রেনিংয়ের পর তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। এবং কীভাবে কী ন্যাশনাল ইনিশিয়েটিভ নিয়েছে ফর প্রফিসিয়েন্সি, দক্ষ করার জন্য, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে পড়া, অর্থাৎ বুঝে পড়া, অ্যান্ড নিউমারেসি, এবং ম্যাথসের যে যেগুলা নিউমারেসি রয়েছে, মেজারমেন্ট রয়েছে, ফ্র্যাকশন রয়েছে, এগুলি উন্নত করা, প্রফিসিয়েন্সি এগুলোর মধ্যে দক্ষ করা, কীভাবে করা যায় এই ট্রেনিং দেওয়া হয় FLN ট্রেনিং। এগুলি 10 ইয়ার্স পর্যন্ত শিশুদেরকে দেওয়ানো হয় স্কুলের মধ্যে, মনে রাখবেন এই পয়েন্টগুলি। এরপর আজকের আমাদের ক্লাস হচ্ছে শেষ ক্লাস, আমাদের সিটেটের শেষ ক্লাস। আমাদের ম্যাথস প্যাডাগজি হয়ে গিয়েছে, বাকি সব প্যাডাগজি অলরেডি কভার হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো করে যে বা যারা প্রতিটি ক্লাস দেখেননি, আমি আশা করি যদি আপনারা প্রতিটি ক্লাস দেখে নিন, এক্সামের মধ্যে 100% আসবে, এক্সামে মার্কস আপনারা ক্যারি করতে পারবেন, আমি তোরা আশা রাখি। এবং তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে আপনারা আমাকে বলবেন। এবং এই ম্যাথস প্যাডাগজির মধ্যে অনেকটা পয়েন্ট রয়েছে, যেমন NCF থেকে আসে, NCF আমরা অলরেডি পড়ে নিয়েছি, আপনারা দেখবেন অন্যান্য প্যাডাগজির ক্লাসের মধ্যে। আমি প্রথমে বলেছিলাম ইন্টিগ্রেশন থেকে আসে, তারপরে ব্লুমস ট্যাক্সনমি থেকে আসে, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড থেকে আসে, অনেকগুলি রয়েছে, এগুলি আপনারা দেখবেন অলরেডি পড়ানো হয়ে গিয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা প্রতিটা ক্লাস ওয়াচ করবেন, অলরেডি ক্লাস হয়ে গিয়েছে মোর দেন 12 ক্লাস হয়েছে CDP-র জন্য। আর তারপর হয়েছে ওয়ান শট হয়েছে EVS-এর প্যাডাগজি, EVS-এর কন্টেন্ট থেকে পার্ট 1 পার্ট 2 হয়েছে, তারপরে বাংলা প্যাডাগজি হয়েছে, ইংলিশ প্যাডাগজি ওয়ান শট হয়েছে, এবং আজকে হচ্ছে ম্যাথস প্যাডাগজি ওয়ান শট। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যখন এক্সাম দিয়ে আসবেন তখন এসে কমেন্ট করবেন অথবা আমাকে ফোন করবেন যে আপনি আমাদেরকে গাইড দিয়েছিলেন, যা কিছু বুঝিয়েছিলেন, আমরা গিয়ে হুবহু এক্সামের মধ্যে এগুলি ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এবং আপনাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে থাকে, আপনারা আমার ক্লাসগুলি দেখার পর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করবেন, দেখবেন কতটা আপনি সলভ করতে পারেন। 30 আউট অফ আপনি 28-29 আনসারিং করতে পারবেন আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর থেকে আর সিটের ক্লাস হবে না,
আজকের পর থেকে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস শুরু করব এবং কন্টিনিউয়াসলি এক্সামের পূর্বে অবধি পর্যন্ত আসাম ডায়েরি রিক্রুটমেন্টের ক্লাস চলবে এবং সিলেবাস কভার করার চেষ্টা করব। এবং নেক্সট যখন সেশন আসবে সিটেটের 25-এর জানুয়ারির জন্য, তখন অ্যাপ্লাই আসার পর থেকে সিটেটের আবারও ক্লাস শুরু করব এবং একে একে প্রত্যেকটি টপিককে সাব ইউনিট করে ছোটো ছোটো করে ক্লাস ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের সাথে সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনি নতুন এসে থাকেন, আপনাকে বলবো যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। যে বা যারা আপনারা ওয়াচ করেন, ডেফিনেটলি আপনারা ওয়াচ করেন, কিন্তু অনেকে কমেন্ট করেন না। আমি বলবো কমেন্ট করবেন, আপনাদের মনের ভাব এক্সপ্রেস করবেন, কিভাবে ক্লাসটি ভালো লাগেছে কিনা, বুঝতে পেরেছেন কিনা, আমি কতটা বোঝাতে পারছি আপনাদেরকে। হয়তো তেমনটা আমি ইন্টারেস্টেড ক্লাস নিতে পারি না, তো আশা করি আমি চেষ্টা করবো লেভেল বেস যাতে নেক্সট ক্লাসেসগুলি আপনাদের যাতে ইন্টারেস্টেড হয়ে ওঠে, এনজয়েবল ক্লাস হয় এবং আপনারা বুঝতে পারেন। এই জন্য আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমার সাপোর্টের জন্য শেয়ার করবেন, লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে। নতুন এসে থাকলে আপনি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি ক্লাস পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।